গত 10 দিনে 900টি রেপ কেস হয়েছে ভারতবর্ষে। 10 দিনে 900 ধর্ষণ হয়েছে। 900, একটা দুটো তিনটে নয়। প্রতি 24 ঘন্টায় 90টি ধর্ষণ হয়েছে। প্রতি ঘন্টায় 4টি ধর্ষণ হয়েছে। প্রতি 15 মিনিটে একটি করে ধর্ষণ হয়েছে। আজকে করে কারা ভাঙচুর করলো, 18টা ডিপার্টমেন্টটাকে ভেঙে তছনছ করে দিল। আজকের হাজার হাজার লক্ষ লক্ষ গরিব মানুষ আজ তারা হসপিটালে চিকিৎসা পাচ্ছে না, দিনের পর দিন মৃত্যুর মুখে ঢলে পড়ছে। আজকের বর্তমানে দেখবেন সুন্দরবনের গোসবার একটা লোক 6 দিন ধরে কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না, মেঝেতে শুয়ে আছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আজকে আমাদের ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিজেপির কিছু বিধায়ক যে ধরনের মন্তব্য করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা বাংলার নারী সমাজকে অপমান করেছেন, তার প্রতিবাদে আজকে এই 6 লেনে আজকের যে সভা, এই সভার সভাপতি আমাদের এই ব্লকের অন্যতম তৃণমূল কংগ্রেসের নেতা আমাদের মমিনুল ভাই মঞ্চে উপস্থিত আছেন। আমাদের এখনই আপনাদের সম্মুখে বক্তব্য রেখেছেন আমাদের অত্যন্ত প্রিয় বারুইপুর পূর্বের বিধায়ক, আমার খুবই ঘনিষ্ঠ বিভাস সর্দার। মঞ্চে আমাদের এই ব্লকের সর্বস্তরের নেতৃত্ব উপস্থিত আছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালিদি আছেন, কর্মাধ্যক্ষরা আছেন, প্রধানরা আছেন, ব্লকের যারা দায়িত্বশীল নেতৃত্ব তারা সকলেই আছেন। এখানে খয়রুল, মমিনুল ভাই থেকে শুরু করে মহসিন ভাই, কার্তিকদা থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্ব এই মঞ্চে উপস্থিত আছেন। আর বিশেষ করে আপনারা যারা আজকের এই সভায় উপস্থিত হয়েছেন, এই প্রতিবাদে গর্জে উঠেছেন, আমার সমবয়স্ক, আমার বয়োজ্যেষ্ঠ, আমার ছোটরা যারা আছেন, এখানকার বাজারের ব্যবসায়ী সমিতির বন্ধুরা যারা আমাদের সভাটা শুনছেন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাংবাদিক বন্ধুরা আছেন, সকলকেই প্রথমেই আমি ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ, আপনাদের অভিনন্দন, আপনাদের ভালোবাসা জানাচ্ছি। দেখুন কেন এর প্রতিবাদ, আমি একটা ছোট্ট বিষয় আমি আপনাদের কাছে বলছি, এইটি বলে নিয়েই আমি আমার বক্তব্য শুরু করব। গত কয়েকদিন আগে বিজেপির এক বিধায়ক তিনি বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বললেন, এটা আনন্দবাজারে একটা খবর আমি দেখাচ্ছি। আপনি মহিলা মুখ্যমন্ত্রী নন, আপনি একজন মুসলমান মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হবে। আমরা মমতা ব্যানার্জিকে রেট দিচ্ছি 25 লাখ টাকা, আপনি কোনো মোল্লাকে ধরে বেরিয়ে যান। এটা কারা বলছে? বিজেপির একজন বিধায়ক একজন মহিলা সম্পর্কে এই ধরনের কথা বলছে। আমরা যখন 9 তারিখে আরজি করের ঘটনা নিয়ে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লক্ষ লক্ষ মানুষ নিয়ে কলকাতার রাজপথে মিছিল করে খুনিদের, ধর্ষকদের ফাঁসি চাইছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সিট গঠন করে যখন খুনিদের খুঁজে বের করা হচ্ছে, ধর্ষকদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে, ঠিক সেই সময় বাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে বিজেপির বিধায়ক এই ধরনের কথা বলছে। আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। গোটা বাংলা জুড়ে এই অপদার্থদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য আমি সর্বস্তরের সর্বধর্মবর্ণের মানুষকে আমি গর্জে ওঠার জন্য অনুরোধ করছি। কারণ আমরা জানি এই বিজেপি ঘোলা জলে মাছ ধরতে চাইছে। আজকে বিভিন্ন জায়গায় আমরা যখন দেখলাম এই ঘটনা ঘটার পর, এখানকার তো অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এখানে বসে আছেন বা আমাদের সভাটা শুনছেন, একবার বুকে হাত দিয়ে বলুন তো, এই তদন্ত যদি রাজ্যের পুলিশ করত, আপনারা আন্দোলন করতেন, আমাদের কোনো আপত্তি ছিল না। এই তদন্ত যদি রাজ্যের কোনো ছোটখাটো আদালত করত, আপনারা সেখানে ঘেরাও করুন, কোনো আপত্তি নেই।
কিন্তু এই যে ঘটনা, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খানু বিচার বিবেচনা করে মহামান্য হাইকোর্ট সিবিআই এর হাতে তুলে দিয়েছে। সিবিআই কেন্দ্রীয় এজেন্সি, তাহলে সম্পূর্ণ দায়ভারটা কেন্দ্রীয় সরকারের বা কেন্দ্রীয় এজেন্সির। ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় এজেন্সির নাম হচ্ছে সিবিআই। আজকে সিবিআই সেই ঘটনা তদন্ত করছে। আজকে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট শুধু তার প্রধান বিচারপতি মিস্টার ডিআই চন্দ্রচূড়ের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ এই বিষয়টা তদারকি করছেন। তাদের নজরদারিতে এখানে ইনভেস্টিগেশন চলছে। কিন্তু তারপরে কেন আন্দোলনের নাম করে কিছু রাজনৈতিক দল আজ বাংলাকে ধ্বংস করতে চাইছে? এটাই হচ্ছে আমাদের কাছে, আপনাদের কাছে আমার সবচাইতে বড় প্রশ্ন। আচ্ছা, আজ কি করে কারা ভাঙচুর করলো? 18টা ডিপার্টমেন্টটাকে ভেঙে তছনছ করে দিল। আজকের হাজার হাজার লক্ষ লক্ষ গরিব মানুষ আজ তারা হসপিটালে চিকিৎসা পাচ্ছে না, দিনের পর দিন মৃত্যুর মুখে ঢলে পড়ছে। আজকের বর্তমানে দেখবেন সুন্দরবনের গোসবার একটা লোক 6 দিন ধরে কোনো ট্রিটমেন্ট পাচ্ছে না, মেঝেতে শুয়ে আছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আজ আন্দোলন নাম করে পিছন থেকে কিছু রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে জুনিয়র ডাক্তারদের পিছনে উস্কানি দিয়ে এই ধরনের নোংরা খেলা খেলছে। এবং গতকাল দেখলাম কাগজে, আজকেই দেখলাম যে আন্দোলনকারী ডাক্তারদের মধ্যে ডিভাইডেড হয়েছে, ভাগ হয়ে গেছে। একটা অংশের ডাক্তাররা বলছেন যেখানে সিবিআই তদন্ত করছে, যেখানে সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে, যেখানে সিবিআই সর্বশক্তি দিয়ে যাদের প্রতি সন্দেহ হচ্ছে তাদের পলিগ্রাফ টেস্ট করছে, তাহলে এখানে আমাদের আন্দোলন না করে আমাদের কাজে ফিরে যাওয়া উচিত। কিন্তু পিছন থেকে বিজেপির মতো দলগুলো তারা পিছন থেকে মদত দিয়ে ছাত্র সমাজের নাম করে আগামী 27 তারিখ এই বাংলায় অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে। আমরা তাই আপনাদের বলি, খুব ভালো করে বিবেচনা করে দেখুন। একটা অংশের মিডিয়া তারা তিলটাকে তাল করাতে চাইছে। বাংলাতে 10 কোটি মানুষ বসবাস করে, কটা জায়গায় আন্দোলন হচ্ছে, ডাক্তার বাবুরা তাদের আন্দোলন করে, নিশ্চিতভাবে এটা মানা যাবে, কোনো অসুবিধা নেই, কারণ তাদের সহকর্মী মারা গেছে। আজকে যারা পশ্চিমবঙ্গকে নিয়ে যারা কালিমালিপ্ত করতে চাইছেন তাদের যদি জিজ্ঞাসা করি, হাতরাসে 19 বছরের বাচ্চা মেয়ে মনীষা বাল্মীকিকে যখন ধর্ষণ করা হয়েছিল, তার হাত কেটে নেওয়া হয়েছিল, পা কেটে নেওয়া হয়েছিল, জিভ কেটে নেওয়া হয়েছিল, সে যখন 15 দিন পর মারা গিয়েছিল, তখন বিজেপির সরকার, উত্তরপ্রদেশের সরকার, তার পুলিশ তাকে রাত 2টোর সময় নিয়ে পুড়িয়ে মেরেছিল। কোথায় ছিল বাংলার যারা আজকে বড় বড় কথা বলছে বিভিন্ন রাজনৈতিক দল? কই তাদের সেদিন তো এইভাবে আন্দোলন করতে আমরা দেখতে পাইনি। তাদের সেদিন তো কলকাতা রাজপথে আমরা দেখতে পাইনি। জম্মু কাশ্মীরের 8 বছরের বাচ্চা মেয়েকে আসিফা, তাকে প্রথমে 2 জন মিলে ধর্ষণ করা, তারপরে তাকে শ্বাসরোধ করে খুন করেছিল। কই সেদিন তো বাংলার মানুষ, বাংলার আজকে যারা বড় বড় কথা বলছে, আমরা তো তাদের আন্দোলন করতে দেখিনি। বিলকিস বানু গুজরাটে 2002 সালের ঘটনা, একদিকে তাকে ধর্ষণ, আরেকদিকে তার 3 বছরের বাচ্চা মেয়েটাকে পাথরে ছুঁড়ে খুন করা, অন্যদিকে তার পরিবারের 6 জনকে পুড়িয়ে মারার পর যারা আসামি জেলে ছিল, বিজেপি সরকার যাদের রেহাই করেছিল, তাদের যখন সেই সময় তো আমরা দেখিনি। আজকে যারা বড় বড় কথা বলছে বাংলাতে, আজকে ছাত্র আন্দোলনের নাম করে আজকের বিভিন্নভাবে যে আন্দোলন করে আগুন জ্বালাতে চাইছেন, সেদিন আমরা তাদেরকে দেখতে পাইনি। এবং গোটা দেশ জুড়ে গত কদিনে আপনারা নিশ্চিতভাবে একটা তথ্য জানেন। সেই তথ্যতে কি বলছে যে গত 10 দিনে 900টি রেপ কেস হয়েছে ভারতবর্ষে। 10 দিনে 900 ধর্ষণ হয়েছে। 900, একটা দুটো তিনটে নয়, প্রতি 24 ঘন্টায় 90টি ধর্ষণ হয়েছে, প্রতি ঘন্টায় 4টি ধর্ষণ হয়েছে, প্রতি 15 মিনিটে 1টি করে ধর্ষণ হয়েছে। সারা দেশ জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে
আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভারতবর্ষের পার্লামেন্টে এমন আইন আনা হোক, নরেন্দ্র মোদী আইন নিয়ে আসুক, যে কোনো ধর্ষককে 50 দিনের মধ্যে তার বিচার করে তাকে ফাঁসি কিংবা যাবজ্জীবনের সাজা হোক। কই সেদিক নিয়ে তো কোনো কথা বলছেন না। শুধুমাত্র পশ্চিম বাংলাটাকে অরাজকতা করতে হবে, মুখ্যমন্ত্রীটাকে কালিমালিপ্ত করতে হবে, তাই গোটা পশ্চিম বাংলা জুড়ে বিশৃঙ্খলা তৈরি করো। এটাই আজকের ভারতীয় জনতা পার্টির কাজ, এটাই সিপিএমের কাজ। আমরা সেই কারণে আপনাদেরকে অনুরোধ করতে চাই, যারা গত কয়েক মাস আগে লোকসভা নির্বাচনে গোটা দেশে বাংলার মানুষ যাদেরকে পর্যদুস্ত করেছে, যাদের লেজে গোবরে করে ছেড়েছে, যারা বলেছিল 42টা সিট জিততে হবে, কেউ বলেছিল 42টা 35টা সিট জিতে হবে, তারা 12টায় যাদের গণ্ডি থেমে গেছে, আজকে তারা বড় বড় কথা বলে গোটা বাংলাকে ধ্বংসলীলা করতে চাইছে। তাই আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব, এখানকার একটি দল আছে 4 পয়সার দল, যার কোনো নীতি নেই, নৈতিকতা নেই, আদর্শ নেই। ভবদা ঠিকই বলছিল, একটা বিজেপির দালাল, যে দালাল ভাঙড়ের সংখ্যালঘু মুসলমানদের বিভাজন করতে চায়, যে দালাল ভাঙড়ের সংখ্যালঘু হিন্দু এবং মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধাতে চায়, গত 3 বছর ধরে ভাঙড়টাকে 10 বছর যে পিছনে ফেলে দিয়েছে, সেই দালাল নওশাদ সিদ্দিকী, যে বিজেপির দালাল, সেও ঘোলা জলে মাছ ধরতে চাইছে। কারণ আমি গতকালকে দেখলাম যে আমরা যখন গতকালকে র্যালি করছি, গত পরশুদিন প্রায় 8 থেকে 10 হাজার মানুষ নিয়ে র্যালি করছি, হঠাৎ করে দেখলাম একটা টোটো ছেড়ে দিয়ে প্রচার করছে যে তারাও এখানে একটা র্যালি করে। খুব ভালো কথা, আমরা আজকে দেখতে চাই যে কত মানুষ এখানে হয়। আমরা গত লোকসভা নির্বাচনে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, ভাঙড়ের মানুষকে যদি শত সহস্র সালাম প্রণাম শ্রদ্ধা জানাই। আমরা একদিকে এই বিধানসভা থেকে 87,000 ভোটে আমরা বিজেপিকে হারিয়েছি, আর অন্যদিকে 42,000 ভোটে ওই নাককাটা হনুমানকে হারিয়েছি এখান থেকে, এটা নিশ্চিতভাবে আপনারা জানেন। আজকে লজ্জা নেই, আমি হলে এই বিধানসভায় আর কোনোদিন ঢুকতাম না। আজকের একটা ছোট্ট সভা, এটাই ছিল স্টেজ, এটাই ছিল আমাদের প্যাসেজ। আজকে এই সভাকে কেন্দ্র করে বাইরের সমস্ত রাস্তা আমাদের বন্ধ করে দিতে হবে, আমরা ক্ষমা প্রার্থী। একটা সাইডের রাস্তা আমাদের বন্ধ করতে হয়েছে। শত মানুষের যে সাপোর্ট সমর্থন, যতটা মানুষ এখানে আছে, খাওয়ার ওখানে তার চাইতে বেশি মানুষ ওখানে আছে লাইনে দাঁড়িয়ে। স্বতঃস্ফূর্তভাবে আপনারা এসেছেন। আমরা প্রতিটা বুথ থেকে 20 জন করে আসতে বলেছিলাম। আমি ভাঙড়ের অল নেতৃত্বকে ধন্যবাদ জানাই, আপনারা দায়িত্ব নিয়েছেন আর সেই দায়িত্ব আপনারা যথাযথভাবে পালন করেছেন। আমাদের আগামী দিনে লড়াই, আগামী দিনের শপথ। আমরা প্রচুর প্রস্তাব আমরা দিয়েছি আমাদের রাজ্য সরকারের কাছে রাস্তাঘাটে। আমাদের মাননীয় বিডিও সাহেব গত 5 দিন আগে বলছিলেন যে সারা দক্ষিণ 24 পরগনা যে 29টা ব্লক আছে, সবচাইতে বেশি প্রপোজাল 1100 খানা রাস্তা, 1100 রাস্তা। আজকের মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীকে আজকের ফোন করে গ্রামের মানুষ জানিয়ে সেই রাস্তা তৈরি করার আবেদন জানিয়েছে, যেটা কখনো কোনোদিন হয়নি। আমরা তৃণমূল কংগ্রেসের নেতাদের কর্মীদের বলেছিলাম, আমাদের যারা নেতাকর্মী আছে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করুন এবং আপনার গ্রামের আপনার পাড়ার রাস্তাগুলোকে নাম লেখান। আমি এখানে নওশাদ সিদ্দিকী এখানে আছে বিধায়ক, একদিনের জন্য বুকে হাত দিয়ে বলুন তো, ভাঙড়ের আজকের ভগবানপুর বলি, বেওতা বলি, প্যানগঞ্জ বলি, আজকে জাউলগাছি বলি, আজকে বামুনঘাটা বলি, কিংবা আজকে চালতাবেড়িয়া বলি, শানপুকুর বলি, পোলেরহাট 1-2 বলি, আজকের বিভিন্ন জায়গায় আজকে যেখানে আছে, একটা রাস্তাঘাটের কথা কোনোদিন কোনো জায়গায় বলেছে? একটা রাস্তাঘাটের কথা কোনোদিন কোনো জায়গায় বলেনি। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকের বিভিন্নভাবে আজকে আমরা দেখছি, আজ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা আজ বিভিন্নভাবে উন্নয়নের কর্মযজ্ঞ আজকে শুরু করেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছে, পূজার পরে একটার পর একটা কাজ শুরু হবে। আমি তাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আজকে দিনটাতে শপথ নিন যে আগামী 26 সালে আমরা লোকসভাতে ওদের 42-এ হারিয়েছি, আর বিধানসভাতে 1 লক্ষেরও বেশি ভোটে হারিয়ে লেজে গোবরে করার দায়িত্ব
আমাদের শপথ আমাদের নিতে হবে। আমাদের যুব সমাজের ছেলেরা সামনে বসে আছে, তরুণ সমাজের ছেলেরা সামনে বসে আছে। আমি এখানকার প্রত্যেকটা বুথের যারা বুথ কমিটির সদস্য, আমরা ইতিমধ্যে অঞ্চল কমিটি গঠন করেছি। এবারে বুথ কমিটি গঠন হবে, শাখা সংগঠনগুলো গঠন হবে। ভাঙড়ের প্রতিটা ইঞ্চি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমাদের লড়াই আন্দোলন সংগ্রাম চলবে, সেটাকে মাথায় রেখে আমাদের এগোতে হবে। এখানে কিছু বিশ্বাসঘাতক বেঈমান গাদ্দাররা আছে যারা পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে। আমি তাদেরকে বলি, দলের সঙ্গে যারা গাদ্দারি করবে, কোনো নেতা গাদ্দারি করতে পারে, কিন্তু ভাঙড়ের সাধারণ কর্মীরা কখন গাদ্দারি করবে না, এই আত্মবিশ্বাস অন্তত ভাঙড়ে গত 1 বছরে আমার তৈরি হয়েছে। ভাঙড়ের সাধারণ কর্মীদের আমি স্যালুট জানাই, যারা হয়তো কোনো পদে নেই, কোনো পোস্টে নেই, কিন্তু তারা যেভাবে মাটি কামড়ে লড়াই করেছে, আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আর বিশেষ করে যারা আইএসএফ থেকে আমাদের দলে যোগদান করেছে, আজকের আসমা এখানে বক্তব্য রেখেছেন, এখানে আমাদের আরও পঞ্চায়েতের সদস্য যারা আইএসএফ থেকে বা সাধারণ কর্মীরা আমাদের দলে যোগদান করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আপনারা নিয়েছেন। আসমা বলার সময় বলছিল, আমি বলিনি, আসমা বলছে যে আইএসএফ থেকে পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছিল, যে এই নওশাদ সিদ্দিকীর দ্বারা কোনো উন্নয়ন ভাঙড়ে হতে পারে না। এরা হচ্ছে পয়সার কাঙাল, এরা বসে বসে লোকের হাত পেতে লোকের কাছে পয়সা নেয়। আমি বলছি সেই লাইনে থাকো, রাজনীতি করছো, রাজনীতি করতে গেলে মানুষকে দিতে হবে, মানুষের বিপদে আমাদের পাশে দাঁড়াতে হবে, কিন্তু সেই কালচার সংস্কৃতিতে এ নওশাদ সিদ্দিকীরা কখনো বড় হয়নি। খুব স্বাভাবিক কারণে আমাদের এটা বুঝতে হবে। তাই আগামী দিন আমাদের লড়াই, আমাদের শপথ এইটা, যতক্ষণ না পর্যন্ত এই নওশাদ সিদ্দিকীর আইএসএফকে ভাঙড় থেকে গোহারা হারাবো 26 সালে, ততদিন আমাদের লড়াই চলবে, এই লড়াই কখনো বন্ধ হবে না। আমি বেহাতা 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতাদের ধন্যবাদ জানাবো। তারা নিজস্ব উদ্যোগে আজকের এই মিটিংয়ের পরে একটু ডাল ভাতের ব্যবস্থা করেছে। এখানে অন্য কোনো অঞ্চল থেকে কোনো সাহায্য আমরা করিনি। এখানকার যারা নেতৃত্ব আছেন, গোটা অঞ্চলের সমস্ত নেতৃত্ব মিলে, কয়েকজন আমাদের সামনের সারি যারা নেতা আছেন, আমাদের জুলফিকার ভাই, মমিনুল, আমাদের শামীম, মনি থেকে শুরু করে, নাসির থেকে শুরু করে অনেকেই আছেন, হাবিব থেকে শুরু করে যারা পঞ্চায়েতের মেম্বাররা আছেন, তারা সাবির প্রধান এই অঞ্চলের উপপ্রধান আছেন, তারা নিজস্ব উদ্যোগে এই আমাদের বললেন, দাদা আমাদের মিটিং ওখানে একটা করো, আমরা অন্তত দুপুরে একটু ডাল ভাতের ব্যবস্থা করব। তো আমি ভাবলাম যে লোকসভা নির্বাচনে আমাদের ছেলেরা অনেক কষ্ট করেছে, অনেক খাটাখাটি করেছে, যে প্রতিবাদ সভা হবে সেই প্রতিবাদ সভাতে যদি ওই দিনে আমরা যদি একসঙ্গে একটু ডাল ভাত খেতে পারি, তাহলে এটা আমাদের কাছে আরও একটি জোরালো প্রতিবাদ আমরা তুলে ধরতে পারবো। তাই আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এখন থেকে 26 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে প্রত্যেকটা মিটিং মিছিল হবে। আর যারা আমাদেরকে মিথ্যা কেসে ফাঁসানোর চেষ্টা করছে, ভুলে যাবেন না, আপনি যদি আমাকে একটা মিথ্যে কেসে ফাঁসান, আমি আপনাকে 50টা মিথ্যে কেসে ফাঁসাবো, এটা আপনাদের মনে রাখা উচিত। ভুল করবেন না, বাপেরও বাপ আছে। পিছন থেকে নোংরা খেলা যারা করছেন, পিছন থেকে তাদেরকে সতর্ক করে দিচ্ছি, নোংরা খেলা করবেন না, নোংরা খেলা বন্ধ করুন। আমরা যদি কোনো অপরাধ করি, নিশ্চিতভাবে আমাদের নামে যা ইচ্ছা তাই করুন, অসুবিধা নেই, কিন্তু কারোর ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে, কারোর মন রাখতে কেউ কেউ নোংরা খেলা পিছন থেকে খেলছে, এটা কিন্তু সর্বনাশা খেলা, এটা মাথায় রাখতে হবে। তাই আমি সকলকে বলবো, আমার তৃণমূল কংগ্রেসের সহকর্মী যারা আছে, আপনারা আমাদের একটা পরিবার। ভাঙড়ের স্বাধীনতার পর সর্বপ্রথম আমরা একটা হেল্পলাইন চালু করেছি, যে হেল্পলাইন নাম্বারে কারোর যদি কোনো অ্যাম্বুলেন্স লাগে, কোনো ঔষধ কিনতে লাগে, কোনো বই কিনতে লাগে, কেউ যদি কোনো বিপদে পড়েন, এই হেল্পলাইন নাম্বার প্রতিদিন আমাদের কাছে ফোন আসছে। সেখানে প্রতিদিন আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, যেটা স্বাধীনতার পরে কখনো হয়নি। আমরা চেষ্টা করেছি আমাদের নেতাদের আর্থিক সহযোগিতায়, আমরা প্রত্যেকটা অঞ্চলে এই বর্ষার সময় কিছু ছাতা আমরা দেওয়ার ব্যবস্থা করেছি, যেটা আগামী কাল বা পরশু দিন ডিস্ট্রিবিউশন হবে। যারা গরিব তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, গরিব মানুষ আছে, আমাদের অঞ্চলের পক্ষ থেকে তাদের মাত্র হাতে তুলে দেবেন, এটা আমি সকলের কাছে অনুরোধ করছি। এবং যাদেরকে দেওয়া হবে তাদের ফোন নাম্বার, তাদের নাম ইতিমধ্যে তার লিস্টটাও আমার কাছে পাঠাতে বলেছি। আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে, আমি সকলের কাছে অনুরোধ করব,
যদি গ্রামের কোনো বাচ্চা ছেলে স্কুলে যায় বই কিনতে পারছে না, কিংবা কলেজে অ্যাডমিশন হতে পারছে না, কিংবা স্কুলে যেতে পারছে না, কিংবা কেউ হসপিটালে ভর্তি হতে পারছে না, কিংবা হসপিটালে গিয়েছে ডাক্তার দেখিয়েছে ঔষধ কিনতে পারছে না, কিংবা কাউকে অপারেশন করতে হবে, তার জন্য কলকাতার কোনো বড় হসপিটালে ভর্তি করতে হবে, যদি এই ধরনের আপনার গ্রাম আপনার পাড়ায় যদি কোনো কিছু থাকে অবশ্যই আমাদের হেল্পলাইন ফোন করে অবশ্যই আপনারা জানাবেন, আমরা নথিবদ্ধ করব। কিংবা কারোর যদি অ্যাম্বুলেন্স থাকে, অ্যাম্বুলেন্সের দরকার হয়, আমরা দুখানা অ্যাম্বুলেন্সও রেখেছি, যে কোনো সময় অ্যাম্বুলেন্সের শুধুমাত্র তেল খরচটা দেবেন, বাদ বাকি কিছু দিতে হবে না। এবং কোথাও কোথাও আমরা অ্যাম্বুলেন্সের তেল খরচও নিচ্ছি না, যারা গরিব মানুষ তাদেরকেই আমরা কিন্তু বিনা পয়সায় নিজেদের পকেট থেকে আমরা যেমন ঔষধ বই কিনে দিচ্ছি, তেমনি তেলটাও কিনে তাদেরকে হসপিটালের ব্যবস্থা পাঠানোর ব্যবস্থা করছি। এটা আমি সকলকে অনুরোধ করছি, মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। মানুষ আমাদেরকে এই লোকসভায় সম্মান দিয়েছে, মানুষ আমাদের মর্যাদা দিয়েছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ভাঙড়ের মানুষ রুখে দাঁড়িয়েছে। বিশেষ করে একটা অংশের ধর্মীয় ফাঁসিবাদীদের বিরুদ্ধে ভাঙড়ের যুব সমাজ সংগঠিত হয়েছে। 3-4টে অঞ্চল বাদ দিয়ে প্রত্যেকটা অঞ্চল 9খানা অঞ্চল আমরা জিতেছি, অনেক বড় ব্যবধানে ভোটে আমরা জিতেছি। এটা ভাঙড়ের মানুষকে আমি ধন্যবাদ জানাই। আগামী দিনে 9টা নয় 13টা অঞ্চল তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, সেই শপথ সেই দায়িত্ব আপনাদের নিতে হবে। আমি আশা করি আমার সমস্ত সহকর্মীরা আজকে যারা সেই 10টা 10:30 থেকে আজকে এখন 1টা-1:30 বাজে এখনো পর্যন্ত যারা বসে আছেন তাদেরকে আমরা দলের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি নিশ্চিতভাবে। এবং আপনারা জানেন ভাঙড়ের একটা গেটওয়ে যেটা হচ্ছে আমাদের বিজয়গঞ্জের থেকে ভাঙড় থানা যে ব্রিজ, ইতিমধ্যে আপনারা শুনলে খুশি হবেন, 2 কোটি টাকা ব্যয়ে সেই ভাঙড় ব্রিজ কংক্রিট হবে। ইতিমধ্যে তারও অনুমোদন ইতিমধ্যে আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, তার এস্টিমেটের কাজ চলছে। এবং ভাঙড়ের যে রাস্তাগুলো আছে আমরা চেষ্টা করছি, একদিকে আমাদের সাংসদ সায়নী ঘোষ, আরেকদিকে আমরা যারা আছি আমাদের পঞ্চায়েত সমিতির অল বডি এবং আমি সহ আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে পূজার পর থেকে যাতে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ভাঙড়ের যে সার্বিক উন্নয়নটা করা যায়। কারণ যেভাবে 3-4 বছর এই নওশাদ সিদ্দিকী ভাঙড়টাকে পিছিয়ে দিয়েছে, সেই বিষয়ে আমাদের সকলকে উন্নয়নের জন্য আমরা সর্বশক্তি দিয়ে আমরা ঝাঁপাবো। আমি আশা করি প্রত্যেকের সহযোগিতা আমাদের দরকার। মানুষই সম্পদ, মানুষ হলো গণদেবতা। মানুষকে যারা অবহেলা করে তারা কখনো নেতা হতে পারে না, আর মানুষকে যারা সম্মান করে তারাই হচ্ছে প্রকৃত নেতা। এটাই আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। আমি ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে, বিশেষ করে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমি 3-4টে আহ্বান করব। 1, আমাদের যারা বয়স্ক গুরুজন, যারা পিতৃতুল্য মানুষ, তাদেরকে সম্মান দিতে হবে। 2, আমাদের মায়েরা বোনেরা যারা আছেন তাদেরকে মর্যাদা দিতে হবে। 3, আমাদের যারা গরিব খেটে খাওয়া মানুষ, কেউ ভ্যান চালায়, কেউ রিক্সা চালায়, কেউ বাবুর বাড়িতে কাজ করে, কেউ খেতে কাজ করে, কেউ কৃষির কাজ করে, কেউ সবজি বিক্রি করে, তাদেরকে কাছে টানতে হবে। আর 4, আমাদের যারা ছোট ছোট ভাই বোনেরা আছে তাদেরকে স্নেহ করতে হবে। আমরা যদি এই মানসিকতা নিয়ে আমরা যদি কাজ করতে পারি তাহলে নিশ্চিতভাবে ভাঙড় একদিন, যারা ভাঙড়কে কলঙ্কিত করতে চায়, যারা ভাঙড়কে ভাঙড়ের সম্পর্কে বিভিন্ন কুৎসা রটায়, তাদের গালে অন্তত একটা থাপ্পড় কষিয়ে দিয়ে এই জেলার মধ্যে 1 নম্বরে বিধানসভা ভাঙড় বিধানসভা হিসেবে নিজেদেরকে আমরা তুলে ধরতে পারবো। সেই মানসিকতা নিয়ে প্রত্যেকে এগোবেন। আর আমি আপনাদের বলি, চোর ডাকাত সমাজ বিরোধীদের বিরুদ্ধে আমাদের লড়াই। ভাঙড়ে আমরা গত লোকসভা নির্বাচনে প্রমাণ করেছি আমাদের দলের পক্ষ থেকে সিঙ্গেল কোনো ইনসিডেন্ট ঘটেনি। আমাদের দলে থেকে কোনো একটা বোম গুলি বারুদ কিছুই হয়নি, কিছুই ফাটেনি। আমাদের দলের পক্ষ থেকে যেটুকু করেছে আইএসএফের সমাজ বিরোধীরা খুনিরা, এই খুনিদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমাদের আগামী দিনে আমাদের থাকবে না। আগামী দিনে ঠান্ডা মাথায় মানুষের পাশে থেকে, মানুষের কাছে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভাঙড় বিধানসভায় যে লড়াই হবে, সেই লড়াইয়ে আগামী দিনে শেষ হাসিটা তৃণমূল কংগ্রেস হাসবে, এই আশা এই ভরসা রেখে সবাইকে দলের পক্ষ থেকে আরও একবার অভিনন্দন, ভালোবাসা, নমস্কার, প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।